আমেরিকা কয়েকদিন পরপরই বিশ্বের বিভিন্ন দেশকে স্যাংশন দিয়ে থাকে। ইউরোপিয়ান ইউনিয়নও সেম কাজটাই করে, আর এই স্যাংশনগুলোকেই প্রায় পুরো বিশ্বই প্রচণ্ড ভয় পায়। কিন্তু কেন? কারণ এইগুলোর মধ্যে একটা স্যাংশন আপনার ইকোনমির যে কোনো একটা পার্টকে ধ্বংস করে দিতে পারে। এমনকি জাস্ট ইকোনমি না, বরং এই জিনিসটা যে কোনো একটা দেশের পুরো শাসন ব্যবস্থাকেই পুরোপুরি ধসিয়ে দিতে পারে। কিভাবে? এই প্রশ্নটার উত্তরের জন্যই আমাদের ইরানকে দেখতে হবে। মিডল ইস্টে মোট দুইটা পোল আছে, একটা সৌদি আরব, অন্যটা ইরান। একটা আমেরিকার কাছের আর আরেকটা আমেরিকার একদমই শত্রু। এই দুই পোলই একই সাথে আবার ইসলামিক দুনিয়ার দুইটা মেজরিটি অংশকে প্রতিনিধিত্ব করে। আর জাতীয় ও ব্যক্তিগত পর্যায়ে মিলিয়ে আমেরিকা ইরানের ওপর প্রায় ৫,০০০-এর বেশি স্যাংশন দিয়ে এসেছে ১৯৭৯ সাল থেকে। মাথায় রেখেন, এই ১৯৭৮ আর ৭৯ সালে কিন্তু ইরানিয়ান রেভলিউশনটা হয়েছিল। তবে এই বর্তমান সময়ে ইরানে আর একটা রেভলিউশন দানা বাঁধছে, অর্থাৎ একটা বিশাল আন্দোলন হচ্ছে, সেইটা তো আপনারা দেখছেনই। কিন্তু আন্দোলন থেকে রেভলিউশনে পরিণত হতে পারবে কিনা সেইটা এখনো বলা যাচ্ছে না। ডিসেম্বরের শেষে শুরু হওয়া এই আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছে আমেরিকা, পাকিস্তান, চায়না, সৌদি আর রাশিয়ার প্রবল কূটনৈতিক লড়াই। এর সাথে আবার আছে ইরানের লাস্ট শাহের বংশধরেরও দাবি। আর মিডল ইস্টের শান্তি তো এই ঘটনার সাথে অবশ্যই কানেক্টেড। এমনকি অনেকেই অনেক ফারফেস্ট একটা ধারণা করেও ফেলছেন যে এই আন্দোলনটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার পয়েন্ট হতেও পারে। আজকের ভিডিও এইগুলা নিয়েই। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাংকস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। এখন পর্যন্ত যা যা হয়েছে সেই ব্যাপারে অজস্র নিউজ এবং ভিডিও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, সেইগুলো আপনারা অনেকেই অনেক জায়গা থেকেই দেখেছেন। কিন্তু আমাদের আজকের ভিডিওর মূল পয়েন্টটা থাকবে এই আন্দোলনকে ঘিরে জিওপলিটিক্যাল গেমগুলোকে নিয়ে। আর সেই গেম বোঝার স্বার্থেই ঘটনাগুলোকে শুরুতে সংক্ষেপে বলে নেওয়া খুবই দরকার। আন্দোলনের ঠিক আগে ইরানের ইনফ্লেশন 42.2%-এ পৌঁছায়। $1 সমান ছিল 1.48 মিলিয়ন ইরানিয়ান রিয়াল। বাজারে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গিয়েছিল প্রায় 72%, আর এর মাঝে খরার কারণে সরকার বাধ্য হয় পানিকেও রেশন করতে। তার ওপর ইলেকট্রিসিটির ক্রাইসিস দেশ জুড়ে প্রায় 12 থেকে 14 ঘন্টায় ব্ল্যাকআউট নিয়ে আসে। এ থেকেই আন্দোলনের সূচনা হয় 28 ডিসেম্বর ইরানের ফেমাস তেহরান বাজারের ব্যবসায়ীদের হাত ধরে। শুরুতেই ব্যবসায়ীদের সাথে সাধারণ মানুষজনরাও যোগ দিয়েছিল। ব্যবসায়ীরা চাচ্ছিল ইকোনমিক স্ট্যাবিলিটি, আর সাধারণ মানুষ জাস্ট তাদের জীবনযাত্রার মান একটু ভালো চাচ্ছিল। কিন্তু একদিনেই আন্দোলন বেশ ভায়োলেন্ট হয়ে পড়া শুরু করে। আয়াতুল্লাহ আলী খোমেনির পতনের ডাক আসে, আর পরদিন সেন্ট্রাল ব্যাংকের হেড মোহাম্মদ রেজা ফারজিন পদত্যাগ করেন। পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস মারা শুরু করে। 30 তারিখ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যবসায়ীদের সাথে মিটিংয়ে বসেন। তাদের সব দাবি মেনে নেওয়ার কথাও তিনি দেন। কিন্তু 31 তারিখ ফাসা শহরের আন্দোলনকারীরা গভর্নরের অফিসে ঢুকে ভাঙচুর করে, আর পুলিশ অফিসারদের ওপর আক্রমণও হয়। আর এর পরদিনই আসে আন্দোলনের প্রথম মৃত্যুর খবর। আজনা, বাখতিয়ারি আর ইস্পাহানে প্রায় 7 জন আন্দোলনকারী মারা যায়। একজন রেভলিউশনারি গার্ডের সদস্যও মারা যায় সেই দিন। তারপর দিন ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা দেয় আমেরিকা প্রোটেস্টারদের সাপোর্টে আসবে। আর এরপরই সবাই এই জিনিসটাকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখা শুরু করে। আন্দোলন প্র্যাকটিক্যালি ইরানের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছিল তখন। জানুয়ারির 3 তারিখ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, রায়োটার্স মাস্ট বি পুট ইন দেয়ার প্লেস। এটাই ছিল বেসিক্যালি সিকিউরিটি ফোর্সে গ্রিন লাইট দেয়া যে তোমরা মারতে পারো। সেই দিন মোট 15 জন মানুষ মারা যায়, 580 জন সেদিন অ্যারেস্ট হয়। জানুয়ারির 6 তারিখ মারা যায় প্রায় 36 জন, যাদের মধ্যে 2 জন আবার পুলিশের সদস্য ছিল। এরপর জানুয়ারি 8 তারিখ এই কাহিনীতে হাজির হন ইরানের ক্রাউন প্রিন্স রেজা পেহলভি। তিনি আন্দোলনকারীদের ওপর তার সমর্থন জানান। মানুষ গভীর রাতে দলে দলে রাস্তায় নেমে আসা শুরু করে। ইরান এইবার তাদের ইন্টারনেট কাট করে দেয়। পুরো বিশ্ব থেকেই ইরান একদম বিচ্ছিন্ন। 10 তারিখ প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয় আন্দোলন। ততদিনের মৃত্যুর সংখ্যা 116 আর অ্যারেস্ট
3,000-এরও বেশি। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ ঘোষণা দেন যে প্রোটেস্টে যারা অংশগ্রহণ করবে তারা এনিমি অফ আল্লাহ এবং তাদের জন্য ডেথ পেনাল্টি জারি করা হয়। আর বুঝতেই পারছেন এই দিনটাই ছিল আন্দোলনের সবথেকে ব্লাডি দিন। পরদিন রিপোর্টে আসে যে ডেথ টোল প্রায় 500 ছাড়িয়ে গিয়েছে। 13 তারিখের মধ্যে সেটা প্রায় 2500 ছাড়িয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অন্যদিক থেকে ঘোষণা দেয় যে হেল্প ইজ অন দ্য ওয়ে। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন রওনা দেয় ইরানের দিকে। ইরান জানায় যে তাদের উপর হামলা হলে কাউকেই তারা ছাড়বে না। পাশাপাশি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে ইরানের ডিপ্লোম্যাটরা আমেরিকার ওপর দোষ দেয় এই আন্দোলনকে অর্কেস্ট্রেট করার জন্য। আর শেষ খবর পাওয়া পর্যন্ত আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠালেও আক্রমণ আর করে নাই। আর এই পুরো কাহিনী থেকেই কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়, যার প্রথম প্রশ্নটাই হলো ইরানের রেজিম কি ফল করবে? একদম আপাত দৃষ্টিতে এই সময়ে না, কিন্তু সামনে হতেও পারে। কিভাবে সেটাই বলছি। ইরানের ইতিহাস আন্দোলনের ইতিহাস। আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনিরাও ক্ষমতায় এসেছিলেন আন্দোলন দিয়েই। তারা মোহাম্মদ রেজা শাহ পেহলভির প্রো ওয়েস্টার্ন সরকার বদলিয়ে সেখানে আনেন ইসলামিক থিওক্রেসি। 79 সালের এই চেঞ্জটা পুরো মিডল ইস্টের ইতিহাস বদলিয়ে দেয় পরবর্তী প্রায় 50 বছরের জন্য। এরপর 2009 সালেও একবার ইরানের সরকার পতনের আন্দোলন হলেও সেইটা সফল হয় নাই। টেলিগ্রাফের মতে সেইবার বারাক ওবামার সাপোর্ট ছিল না এর ওপর। ফর্মার ইসরায়েলি অ্যাম্বাসেডর মাইকেল ওরেন বলেন যে সেই সময় বারাক ওবামা চাচ্ছিল ইরানের সাথে নিউক্লিয়ার ডিল করতে, যে কারণে তারা ইজিপ্টে মুসলিম ব্রাদারহুডের ক্ষমতা নেয়াকে সাপোর্ট করলেও ইরানের আন্দোলনে আমেরিকা কোনো ব্যাকআপ দেয়নি। কিন্তু বারাক ওবামা যাওয়ার পর ইরান আর আমেরিকার সম্পর্ক আস্তে আস্তে আরও বাজে হওয়া শুরু করে। পাশাপাশি ইরানের লিডারশিপ গত প্রায় 50 বছরের কাছাকাছি সময় ধরে এই ইসলামিক রেভলিউশনকে গড়ে তুলেছে। এত সহজে নিশ্চয়ই তারা এটা ছাড়তে চাবে না এবং সেই কারণেই এই ধরনের রেভলিউশনের জন্য তাদেরও প্ল্যান সবসময় রেডি থাকে। সেই প্ল্যানটা হচ্ছে রেভলিউশনারি গার্ড আর বাসিজ প্যারামিলিটারি ফোর্স। দেখেন, বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনাল সিকিউরিটি ফোর্স বা পুলিশের সাথে কিন্তু ইরানের এই ইন্টারনাল সিকিউরিটি ফোর্সের একটা বিশাল পার্থক্য আছে। ইরানের ইন্টারনাল ফোর্স যেগুলো, তাদের যেই ট্রেনিং দেওয়া হয় ওরা তার থেকে বেসিক্যালি নিজেদের যে কোনো ওয়ার ফিল্ডে সোলজার হিসেবে ইউজ করতেই পারে। পাশাপাশি গত কয়েক বছরে ইরানের ভেতরেও কম অ্যাটাক হয় নাই। কাশেম সোলেমানির অ্যাসাসিনেশন, নিউক্লিয়ার প্ল্যান বা সার্ভিলেন্স টাওয়ারগুলোতে অ্যাটাক, আর সব কিছুর উপরেই মোসাদের এত বেশি অ্যাক্টিভিটি এই রিজিয়নে যে ইরানকে ইন্টারনালি বিশাল একটা সিকিউরিটি নেটওয়ার্ক বানাতেই হয়েছে। আর এই কারণে কেবলমাত্র একটা সিচুয়েশনেই এই আন্দোলনটা সরকারের পতন ঘটাতে পারবে, সেটা হচ্ছে এই ইন্টারনাল ফোর্সগুলোর মধ্যে কোনো একটা যদি ইরানের রেজিমের এগেনস্টে বিদ্রোহ করে বসে, কিন্তু সেইটার পসিবিলিটি নিয়ারলি জিরো। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে বেশিরভাগ ইন্টারন্যাশনাল অ্যানালিস্টের মতেই ইরানের সরকারের পতনের প্রায় সময় হয়ে আসছে। এই রিজিয়নে ইরানের পাওয়ার ছিল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতনের পর এখন এই অ্যাক্সিসে আসলে ইরান ছাড়া মিলিটারি স্ট্রেন দিয়ে দাঁড়াতে পারবে এমন আর কেউই নাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া অনেক বেশি রিসোর্স বার্ন করে ফেলেছে। ইরানের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য বর্তমানে তাদের নেই। আর এই কারণে ইকোনমিক ব্যাকআপের জন্য ইরানের তাকাতে হয়েছে কেবলমাত্র একটা দেশের দিকে, যেই দেশের নাম চায়না। চায়না ব্যবসা বোঝে। ইরান যদি তাকে বড় কিছু অফার করতে না পারে তাহলে সে ব্যবসা করবে না। তবে এই আন্দোলনের সবথেকে বড় এক্সফ্যাক্টরটাই হচ্ছে আমেরিকা। ইরানে এখন পর্যন্ত 2,500-এর উপরে মানুষ মারা গিয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু তারপরেও সরকার ক্ষমতায় আছে। এর অনেক বড় একটা কারণ হচ্ছে সরকার আন্দোলনকে তার দেশের মানুষের কাছে যেভাবে দেখাচ্ছে সেইটা। ইরানের ফোর্স আন্দোলনের শুরুর দিনগুলোতে কিন্তু কোনো আক্রমণ চালায় নাই, কারণ তারা জানতো যে আন্দোলনকারীদের মধ্যে অতি উৎসাহী কেউ কোথাও না কোথাও ভাঙচুর করবেই, আর পরবর্তীতে সেটাই হয়। আর এই যে সম্পদের ক্ষতি, এটাকে তার কারণ হিসেবে দেখিয়েছে নিজেদের কিলিংকে জাস্টিফাই করার জন্য। কিন্তু জাস্ট এই একটা জিনিস কিন্তু আসলে কাজে লাগে না, সেটা আমরা আমাদের দেশে আন্দোলনেই দেখেছি। এখানে ইরানের এই সরকারের কাছে আর একটা বড় টুল ছিল, যেটা হয়তো বাংলাদেশের সেই সময়ের গভর্নমেন্টের কাছে ছিল না, দ্যাট ইজ রিলিজিয়ন। ইরানের এই সরকার তাদের জনগণের রিলিজিয়াস সাইডটাকে কাজে লাগিয়েছে। ইরানের অনেক মানুষের মধ্যেই এই বিশ্বাস আছে যে ইরানের পতনই হবে ইসলামের পতন।
আর এইখানেই আমেরিকা আসে। আমেরিকার এই আন্দোলনের পেছনে আসলেই হাত আছে নাকি নাই সেটা এখনো প্রমাণিত হয় নাই বলে এটা নিয়ে বলা বেশ কঠিন, কিন্তু ইরান সেটাই প্রচার করেছে। আর এই কারণেই ইরানের অনেক শ্রেণীর মানুষ আন্দোলনে নামলেও একদম সর্বস্তরের মানুষ এখনও আন্দোলনে নামে নাই, কারণ তাদের ব্যাক অফ দ্য মাইন্ড এইটাও কাজ করছে যে এই আন্দোলন অ্যাক্টিভলি অর প্যাসিভলি আমেরিকাকেই সাহায্য করবে। পাশাপাশি 2009-এর পর থেকে এখন পর্যন্ত ইরান প্রায় 9টা এই ধরনের আন্দোলন দেখেছে। খোমেনি সরকার প্রতিবারই সারভাইভ করেছে, তার রেজিমের কাছে এটা নতুন কিছু না। সো এক কথায় বললে এইবারও হয়তো খোমেনির এই রেজিম বেঁচেই যাবে। কিন্তু সাথে সাথেই আরেকটা যে প্রশ্ন চলে আসে যে এইখানে আমেরিকার রোলটা আসলে কি। আগের পার্টেই বলেছি আমেরিকা এখানে হাত দিয়েছে কিনা সেটা প্রমাণিত হয় নাই, আর সম্ভবত প্রমাণিত হবেও না। কিন্তু তারপরেও কেন এই প্রশ্ন আসছে? প্রশ্ন আসছে কারণ এই সময়ে আমেরিকা এটা প্ল্যান করে করেছে নাকি করে নাই সেটা না জানলেও তাদের কাজেরই যে ফল এই আন্দোলন, এটা নিয়ে সন্দেহ নাই। 2015 সালে ইরান জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামের একটা ডিল সাইন করে আমেরিকা, ইউকে, চায়না, ফ্রান্স, জার্মানি, রাশিয়া আর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। এই অ্যাগ্রিমেন্টের আন্ডারে ইরান আগামী 15 বছরে কোনো ধরনের ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না, সেইটা সবাই মেনে নেয়। আর এইটার বিনিময়ে তাদের উপর দেওয়া স্যাংশনগুলোকেও উঠিয়ে দেওয়া হবে এমনটা বলা হয়। কিন্তু 2018 সালেই ট্রাম্প হুট করে সেটা থেকে সরে আসে, আর আগের সব স্যাংশনগুলোই সে বসিয়ে দেয়। এরপর থেকেই ইরানের বাইরে যেই ধরনের অ্যাসেট আছে এই সকল ধরনের অ্যাসেটকে ফ্রিজ করে দেওয়া হয়। অর্থাৎ সহজ কথায় বুঝতে পারছেন, ডলারের ফেডারেল রিজার্ভকে একদম ফ্রিজ করে দেওয়া হয়। আর আপনি যখন ডলার ট্রেড করতে পারবেন না, তার মানে আপনার সরকারের কাছে ডলার আর আসবেই না। ডলার না আসলে কারেন্সির ভ্যালু আস্তে আস্তে ফল করতেই থাকবে। আর আপনার কাছে তখন একমাত্র অপশন হচ্ছে রুবেল বা ইউয়ানে ট্রেড করা, যেহেতু এই দুইটাই ডলারের পরে সবথেকে বড় কারেন্সি। কিন্তু রাশিয়া নিজেদের যুদ্ধের কারণেই মোটামুটি লকড। আর চায়নার সাথে ট্রেড করতে গেলে অলওয়েজ মাথায় ডেপ ট্র্যাপের চিন্তা রাখতেই হয়। ইরান মিডল ইস্টের লার্জেস্ট অয়েল ক্যাপাসিটি নিয়ে 1 টাকার তেলও রেগুলার মার্কেটে সেল করতে পারে নাই। সব তেল যায় তাদের ব্ল্যাক মার্কেট দিয়ে। আর ব্ল্যাক মার্কেটে অন্যান্য জিনিসের দাম বাড়লেও তেলের দাম উল্টো কমে যায়। আর এর পাশাপাশি ইরান 2023 সালে তার মিলিটারি বাজেট রেখেছিল প্রায় $10 বিলিয়ন সমমূল্যের। আর 2024 সালে তারা সেটা প্রায় 200% বাড়ানোর প্ল্যান করেছিল। এক্স্যাক্ট নাম্বারটা এখন আমরা না জানলেও ধারণা করাই যায় সেটা তাদের বাজেটের বেশ বড় একটা অংশই ছিল। সব মিলিয়েই তাদের ইকোনমির ওপর যেই চাপ পড়তে থাকে সেইটাই তাদের এই প্রকাণ্ড ইনফ্লেশনের মাধ্যমেই বের হয়ে আসে। এই ডিসেম্বরে ইরানের সকল ব্যাংক তাদের এটিএম বুথগুলোকে বন্ধ করে দেয়। ইভেন ইরান তাদের দেশের ইন্টারনাল ইন্টারনেট সার্ভিসও বন্ধ করে দিতে পরবর্তীতে বাধ্য হয়। আর আন্দোলন শুরু হওয়ার পর থেকে ট্রাম্প সমানে তো উস্কানি দিয়েই যাচ্ছে, সাহায্য করবে, হ্যান করবে, ত্যান করবে, এই ধরনের কথা বারবার শোনাই যাচ্ছে তার দিক থেকে, কিন্তু আসলে কিন্তু কিছুই তেমন করে নাই। এবং এই আমেরিকার সাহায্যের অ্যাঙ্গেলটা আসলে পৃথিবীর সকল দেশেরই বোঝা উচিত। দুনিয়ার কোনো দেশেরই আসলে ঠেকা পড়ে নাই অন্য একটা দেশকে হেল্প করার। আমেরিকা যখন দেখবে যে সাহায্য করলে সেখান থেকে তারই বেনিফিট বেশি, তখন ছাড়া সে আসলে কখনোই এগিয়ে আসবে না। আর এই কারণেই আমেরিকা বা বিশ্বের কোন শক্তিশালী দেশ এগিয়ে আসছে এটা দেখা মাত্রই বোঝা উচিত যে এর মাঝে কিছু একটা ঘাপলা তো আছেই। আর এইখান থেকেই সব থেকে বড় যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে এখন কি হবে, এরপর কি হবে। এই ভিডিও রিসার্চ করার সময় পর্যন্ত আন্দোলন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। ইরান সরকার 3 দিন সময় দিয়েছে আন্দোলনকারীদের যে তারা যদি এসে বলে যে তারা ভুল বুঝে আন্দোলনে নেমেছিল তাহলে নাকি তাদেরকে মাফ করে দেওয়া হবে, আর সেইটা না হলে তাদের জন্য হয়তো ক্যাপিটাল পানিশমেন্টই অপেক্ষা করছে। এইদিকে আবার শোনা যাচ্ছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের ডিপ্লোম্যাটরা নাকি ট্রাম্পকে ব্যাপক প্রেসার দিয়েই চুপ করিয়ে রেখেছে। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন গালফে থাকলেও সেটাকে সামনে এগোনোর জন্য পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু হোয়াইট হাউসের মধ্যেই নাকি এইরকম কথাও চলছে ভেনেজুয়েলা টাইপের কিছু করা যায় কিনা। তবে ইরানের ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম ভেনেজুয়েলার থেকে লাখো গুণে স্ট্রং। আর ইরাকে সাদ্দাম হোসেনের সাথে যেটা হয়েছিল ইরানে সেটা করা যাবেই না। আর যদি চেষ্টা করা হয় তাহলে মিডল ইস্ট হয়তো এবার পুরোপুরি এক নেভার এন্ডিং যুদ্ধে ঢুকে যাবে। কারণ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স দুর্বল হলেও তাদের হাতে অস্ত্র বেশ ভালো পরিমাণেই আছে। যুদ্ধ হলে মোটামুটি কেউই অক্ষত হয়ে বের হয়ে আসতে পারবে না।
অর্থাৎ যেটা বোঝাই যায় যে আমেরিকা আসলে তেমন কিছু হয়তো করবে না, এই ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা বুলিগুলাই বারবার হয়তো ছড়াবে ইরানের ক্ষেত্রে, কারণ এটা ইরান ভাই, ভেনেজুয়েলা না। কিন্তু তারপরেও আমেরিকা কিছু না করলেও ইরান কিন্তু আসলে খুবই বাজে একটা সময়ই পার করছে। ইকোনমির কথা তো বললামই, আর তার সাথে ইরানের অ্যালাইয়ের সংখ্যাও আস্তে আস্তে কমে আসছে। খুব বড় কোনো চেঞ্জ না হলে হয়তো আগামী 5 থেকে 7 বছরের মধ্যেই ইরানের এই সরকার ঠিক এই কারণেই পতন ঘটবে। অর্থাৎ সরাসরি আমেরিকার হস্তক্ষেপ না, কিন্তু তাদের স্যাংশনের ফল ইরানের এই সরকারকে ভোগ করতে হতেও পারে, কারণ ইকোনমিক উন্নতির তাদের কোনো রাস্তার সামনে নাই। আর সেটা না হলে জনগণ বছরে বছর আন্দোলনে নামতেই থাকবে। আর ইরানের পতন হলে মিডল ইস্ট টেকনিক্যালি আমেরিকা আর ইসরায়েলেরই হয়ে যাবে। আর সেইটাই যদি হয়ে যায় তাহলে এটা অবশ্যই বলতেই হয় মুসলিম বিশ্বের জন্য এইটা খুবই বাজে একটা দিন হবে। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। আপনারা জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি সাধারণত আমার এই চ্যানেলে কখনোই আসলে কোনো ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথেই সেটা নিয়ে ভিডিও না দেওয়ার ট্রাই করি, বিকজ আসলে ঘটনা কোন দিক যায়, এর পেছনে কোন সব প্লেয়ার আছে, এইসব বুঝতে বুঝতেই আসলে একটু টাইম চলে যায়। ওই সময় অতি উৎসাহী হয়ে ভিডিও দিলে আসলে অনেক কিছু ভুলভাল ইন্টারপ্রিটেশন হয়ে যেতে পারে। সো এই কারণে একটু লেট করে দেয়া। আমি জানি আপনারা অনেকেই ইরানের এই ইস্যু নিয়ে জানুয়ারির শুরুর দিকে আমাকে ভিডিও বানাতে বলেছেন, and আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে অনেকে বলেছিলেন এই ব্যাপারটা ব্যাখ্যা করেন। বাট যে কোনো ব্যাপারে আসলে ভিডিও বানাইতে হলে সেটা নিয়ে নিজের একটু বোঝা উচিত বলে আমার মনে হয়, আর এই কারণে একটু টাইম নেওয়া। আমার সবসময় সব টপিকে একটু টাইম নিয়ে ভিডিও বানানো। আর হাতে আসলে অনেকগুলো টপিক আছে এখন বলতে পারেন, ভেনিজুয়েলা, গ্রিনল্যান্ড অ্যান্ড হোয়াট নট। আর ফানি ইনাফ এই সব কিছুর পেছনে একমাত্র একটা পাগলারই অবদান বলতে পারেন, হুইজ ডোনাল্ড ট্রাম্প। সো এনিওয়ে, অ্যাজ ইউজুয়াল সব সোর্স নিচে দেওয়া থাকবে। আপনারা এর পরে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্ট করে যেতে পারেন। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।